আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে একটি গিগাবাইট G41M কম্বো বোর্ড নিয়ে। কম্বো বোর্ড মানে হচ্ছে যে এটার মধ্যে দুই ধরনের র্যাম সাপোর্ট করে, DDR2 এবং DDR3। এখানে লেখা আছে যে DDR2 1066 বাস এবং DDR3 1333 বাসের র্যাম সাপোর্ট করে এবং এখানে DDR3 এবং DDR2 স্লট দুইটা আকারে দেওয়া আছে। এবং এই বোর্ডের আমরা মেইন চিপ নিয়ে আলোচনা করব এবং এই বোর্ডটি কিভাবে কাজ করে সেটা নিয়েও আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে মেইন যে সেকশনগুলো আছে সেটা হচ্ছে যে এখানে সিপিইউ আছে, এমসিএইচ আছে, আইসিএইচ আছে, তারপরে হচ্ছে র্যাম সেকশন আছে এবং পালস উইথ মডুলেশন, র্যামের যে ভোল্টেজ তৈরি করে, তারপর হচ্ছে এসআইও আছে, ক্লক চিপ, বায়োস, এগুলো হচ্ছে আমাদের মেইন চিপ। দেন এইখানে হচ্ছে আমাদের ভিআরএম সেকশন, এইটুক মিলে হচ্ছে আমাদের ভিআরএম সেকশন। এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট লাইন, 12 ভোল্ট লাইন। এটা হচ্ছে আমাদের বায়োস ব্যাটারি। তারপরে হচ্ছে আমাদের এখানে পিসিআই X1, পিসিআই X16 দেওয়া আছে। দেন হচ্ছে এখানে আদার্স যে অন্যান্য কম্পোনেন্টগুলো আছে আমরা সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। আমরা জাস্ট আমাদের যে এখানে মেইন চিপগুলা কিভাবে কাজ করে তো সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এই প্রসেসরের যে সকেট আছে, এই সকেটে বিভিন্ন ধরনের সকেট আছে, বিভিন্ন ধরনের সকেটে বিভিন্ন ধরনের প্রসেসর ইউজ করা হয়। তো সেটা Pentium 4, Pentium 3, Core 2 ডুয়েল কোর, তারপর হচ্ছে Core i3, Core i5, Core i7, Core i9, Core i12, যাই হোক, হ্যাঁ, Core i9 পর্যন্ত আছে। 10 জেনারেশন, 12 জেনারেশন, বিভিন্ন জেনারেশনের প্রসেসরগুলা এখানে বসে। তো এখানে বিভিন্ন ধরনের আবার প্রসেসর আছে, পিন প্রসেসর আছে, বল প্রসেসর আছে। তো ডেস্কটপগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের বল প্রসেস, পিন প্রসেসর, ওকে, পিন গ্রিডার আর্কিটেকচার। তো এই যে প্রসেসরের যে সকেটগুলা এগুলো হচ্ছে এলজিএ নামে পরিচিত। এটা হচ্ছে 775, এলজিএ 775 সকেটের প্রসেসর, কোর টু ডু প্রসেসর এটা। দেন হচ্ছে এমসিএইচ, এমসিএইচ হচ্ছে যে আমাদের বোর্ডের যে ভারী কাজগুলা, ভারী সেকশনগুলা সে দেখাশোনা করে, যেমন গ্রাফিক্স, তারপরে হচ্ছে এইচডিএমআই এর লাইন, তারপরে হচ্ছে প্যারালাল পোর্টগুলার লাইন, তারপরে হচ্ছে ভিজিএল লাইন, ল্যানের লাইন, এই লাইনগুলা দেখাশোনা করে হচ্ছে এই এমসিএইচ। ভারী যে কাজগুলা করে সেগুলো হচ্ছে এমসিএইচ। আর এখানে আছে আইসিএইচ, আইসিএইচ হচ্ছে ইনপুট কন্ট্রোলার হাব। ইনপুট কন্ট্রোলার হাব বলতে হচ্ছে যে এর যে ইউএসবি, তারপরে হচ্ছে অন্যান্য পেরিফেরাল, অডিও কানেকশন, তারপরে ফ্রন্ট প্যানেল ইউএসবি, তারপরে হচ্ছে আদার্স ইউএসবি এবং সিস্টেম, যে সিস্টেমের যে অপশনগুলো আছে সেই নর্মাল কাজগুলা এই আইসিএইচ দেখাশোনা করে। ইনপুটের যে কাজগুলা, কিবোর্ড, মাউস, তারপরে আদার্স যে পেন ড্রাইভ, এগুলো যেমন পাতলা যে কাজগুলো আছে এগুলো হচ্ছে আইসিএইচ কন্ট্রোল করে থাকে। তো মূলত হচ্ছে এমসিএইচ ভারী কাজগুলা দেখাশোনা করে আর আইসিএইচ হচ্ছে পাতলা কাজগুলা দেখাশোনা করে। ওকে, তারপরে হচ্ছে আমাদের এখানে
আছে এসআইও। এসআইও হচ্ছে বিভিন্ন এসআইও আমরা কিভাবে চিনব? এসআইও হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে। আইটিই, তারপর হচ্ছে উইন, বন্ড, তারপরে হচ্ছে এসএমএসসি, বিভিন্ন কোম্পানির হয়ে থাকে এবং চিপটা একটু বড় সাইজের হয়ে থাকে। ওকে, 128 পিনের হয়ে থাকে এসআইও। তারপরে এখানে আছে ক্লক চিপ। ক্লক চিপ আমরা কিভাবে চিনব? ক্লক চিপ কেন ইউজ করা হয়? ক্লক চিপ হচ্ছে ক্লক তৈরি করার জন্য, ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য ক্লক চিপ ইউজ করা হয়। তো ক্লক চিপ ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের এই ধরনের একটা লোগো থাকে রিয়েলটেকের। এটা রিয়েলটেকের কোম্পানির লোগো। আর হচ্ছে এর পাশে একটা ক্রিস্টালের একটা এরকম স্টিলের একটা বডি থাকবে, যেটাকে বলা হয় ক্রিস্টাল। এবং যখন আপনারা এই ক্রিস্টালের সাথে এই চিপ দেখতে পাবেন, তখনই বুঝবেন যে এটা হচ্ছে মূলত ক্লক চিপ। ক্লক চিপের পাশাপাশি এখানে থাকে হচ্ছে আমাদের বায়োস। এই বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এই বেসিকে ইনপুট আউটপুট সিস্টেমের মাধ্যমে হচ্ছে যে আমাদের প্রথম যে কম্পিউটারটা বা ল্যাপটপটা ইনফরমেশন পায়, সেটা হচ্ছে এই বায়োস থেকে। এই বায়োসের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এমসিএইচ আমাদের কমিউনিকেশনের মাধ্যমে, প্রসেসরের সাথে কমিউনিকেশনের মাধ্যমে পুরা প্রসেসটাকে কমপ্লিট করে একটা কম্পিউটার বা ল্যাপটপকে চালু করে এবং প্রপার প্রসেসে আউটপুট প্রদান করে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বায়োস ব্যাটারি। এই যে বায়োসটার ভিতরে যে ইনফরমেশনটা ধরে রাখে, এটা ধরে রাখার জন্য যখন আমাদের বিদ্যুৎ না থাকে, আমরা যখন পাওয়ারটা ডিসকানেক্ট করি, তখন এর ভিতরে যে ইনফরমেশনটা ধরে রাখবে, সেটা কে ধরে রাখবে? ইনফরমেশনটা ধরে রাখবে, কে ধরে রাখবে? সেটা হচ্ছে যে আমাদের এই বায়োস ব্যাটারি। আর এই বায়োস ব্যাটারিটা 3.3 ভোল্টের হয়ে থাকে, তো বা 3 ভোল্টের হয়ে থাকে। তো এই ব্যাটারিটা যদি আমাদের জাস্ট আমরা মিটার দিয়ে চেক করে দেখব, যদি 2.8 এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের বায়োস ব্যাটারিটাকে চেঞ্জ করে দিতে হবে। যদি 2.7 2.5 দেখি, তাহলে আমাদের বায়োস ব্যাটারিটাকে চেঞ্জ করে দিতে হবে। বা 2.9 যদি থাকে, তারপরে আমরা ভালো ধরতে পারি। সেক্ষেত্রে যেহেতু বায়োসের ব্যাটারি তেমন একটা দাম বেশি না, সেক্ষেত্রে কিন্তু আমরা বায়োস ব্যাটারিটা চেঞ্জ করে দিতে পারি। আর যদি 3 ভোল্ট থাকে, সেক্ষেত্রে চেঞ্জ না করলেও হবে। আমাদের 2.9 পর্যন্ত নেমে গেলে আমরা জাস্ট একটা 50 টাকা দিয়ে বা 100 টাকা দিয়ে আমরা বায়োস ব্যাটারিটাকে চেঞ্জ করে দেবো, যদি পুরনো হয়ে যায়। তবে কোনো মতেই যদি 2.8 এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে আমাদের যে এই এখানে এমসিএইচ আছে, এই এমসিএইচ এর সাথে সে প্রপার ভোল্টেজ না পেলে সে কমিউনিকেশন করতে পারে না। আর যখনই কমিউনিকেশন না করতে পারে, তখন এখানকার মেসেজ এখানে পৌঁছায় না এবং টোটাল মাদারবোর্ডটাই একটা কমিউনিকেশন ডিসকানেক্ট হয়ে যায়। আর কমিউনিকেশন ডিসকানেক্ট হয়ে গেলে, মনে করেন একটা এই দেশে একটা যুদ্ধ হচ্ছে, এই দেশে একটা যুদ্ধ হচ্ছে, তো মাঝখানের যদি কমিউনিকেশনটা ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম করতে পারে। দেখা যায় ওদিক দিয়ে যুদ্ধ হচ্ছে, ওদিকে এই তাদের বিভিন্ন ধরনের রসদ দরকার, সেটা পাচ্ছে না, সেটা জানাইতে পারতেছে না যে এখানে এই ধরনের সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা হচ্ছে, সেটা কিন্তু জানাইতে পারে না। তখন দেখা যায় যে আমাদের কম্পিউটারটা অন হচ্ছে ঠিকই, দেখা যায় আমাদের ডেট এন্ড টাইম ঠিক থাকতেছে না। তারপর অনেক সময় পাওয়ার অন হইতেছে, ডিসপ্লে আসতেছে না, এর ভিতরের যে ম্যানেজমেন্ট ইঞ্জিন এমই, সেটা করাপ্ট হয়ে যায় এই বায়োসের কারণে। তারপরে দেখা যাইতেছে বারবার রিস্টার্ট নিচ্ছে, বিভিন্ন ধরনের প্রবলেম করে থাকে। তো এইটা বায়োসের ব্যাটারিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আপনারা যখনই আমরা একটা কম্পিউটার সার্ভিস করতে যাব, প্রথমত আমরা নো নো ডিসপ্লে, তারপর হচ্ছে রিস্টার্ট প্রবলেম, এই ধরনের প্রবলেম হলে প্রথমত আমরা এই
যে বায়োস ব্যাটারিটা আছে, বায়োস ব্যাটারিটাকে আমরা চেক করে নিব যে এটাতে প্রপার ভোল্টেজ আছে কিনা, 2.8 থেকে 2.9 অথবা 3 ভোল্ট আছে কিনা, অর চেঞ্জ চেঞ্জ করে নেন, সবচেয়ে ভালো উপায়। দেন এটাকে আরেকটা উপায় আছে, এটাকে রিসেট করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা অবলম্বন করেও আমরা নতুন যখন ব্যাটারি লাগাবো তখন রিসেট টেকনিকটা ইউজ করব। তো সেটা হাইড থাকতেছে, রিসেট টেকনিকটা কিভাবে আমরা রিসেট করব। দেন করার পরে তো আমাদের আশা করি আমাদের ডিসপ্লে চলে আসবে। দেন হচ্ছে আমাদের র্যামের এখানে আমাদের পালস উইথ মডুলেশন থাকে, পালস উইথ মডুলেশনের যে চিপ থাকে, এই চিপের মাধ্যমে এখানে মেইন ভোল্টেজ একটা পালস উইথ মডুলেশনে দুইটা চিপ থাকে, একটা কয়েল থাকে এবং ক্যাপাসিটর থাকে এবং একটা চিপ থাকে। এই চিপের মাধ্যমে তারা একটা পালস উইথ মডুলেশন তৈরি করে হাই ভোল্টেজকে, র্যামের জন্য যে ভোল্টেজটা প্রয়োজন সেই ভোল্টেজটা তৈরি করে এবং এখানে 1.8 ভোল্টেজ তৈরি করে পালস উইথ মডুলেশনের মাধ্যমে। বিভিন্ন ধরনের পালস উইথ মডুলেশন আছে এখানে। দেন এইখানে আমরা 5 ভোল্ট রেগুলেটর দেখতে পাচ্ছি, 5 ভোল্ট রেগুলেটর। এটা অনেক সময় আগের বোর্ডগুলোতে আমরা দেখি যে ওল্ড বোর্ডগুলোতে ডাইরেক্ট 5 ভোল্ট যায় এসআইওতে, এখানে রেগুলেটরের মাধ্যমে কনভার্ট হয় এবং নতুনগুলোর মধ্যে হচ্ছে 3 ভোল্ট 3.3 ভোল্ট যায়। ওকে, 3.3 ভোল্ট যায়, এটা রেগুলেট হওয়ার মাধ্যমে 3.3 ভোল্ট যায়। এটা 5 ভোল্ট ভিএসবি স্ট্যান্ড বাই ভোল্টেজ থেকে এখানে ভোল্টেজটা যায়। দেন এইখানে হচ্ছে যে আমাদের এখানে আরো অনেক ভোল্টেজ আছে, ভিটিটি ভোল্টেজ আছে, তারপরে এখান থেকে 1.5 র্যামের যে ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলা, এখানে লিনিয়ার রেগুলেটর আছে। এই তো লিনিয়ার রেগুলেটর এবং সুইচিং রেগুলেটর কি সেটাও আমাদেরকে জানতে হবে। লিনিয়ার রেগুলেটর এবং সুইচিং রেগুলেটর যদি আমরা না জানি তাহলে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু বুঝতে পারবো না। লিনিয়ার রেগুলেটরটা হচ্ছে যে নর্মালি একটা ভোল্টেজ দেওয়ার পরে পরে সেটাকে একটা নির্দিষ্ট ভোল্টেজে কনভার্ট করে দেয় সরাসরি। ওকে, একটা ভোল্টেজকে সেখানে একটা সুইচিং হয় না, সুইচিং ধরা যায় না। তো সেখানে একটা ভোল্টেজ, এখানে যদি আমরা 5 ভোল্ট দিই তাহলে এটাকে একটা সুইচিং, একটা নর্মাল প্রসেসের মাধ্যমে সেটাকে হয়তো এখানে 5 ভোল্ট পাঠিয়ে দিবে, অথবা এখানে কিছু কনভার্ট করে 3.3 ভোল্ট পাঠাবে। এটা হচ্ছে লিনিয়ার রেগুলেটর। বাট আমাদের পালস উইথ মডুলেশন হচ্ছে বা সুইচিং রেগুলেটর হচ্ছে যে এখানে দুইটা মসফেট থাকবে, হাই মসফেট এবং লো মসফেট। হাই মসফেটের মধ্যে দুইটা মসফেট থাকতে পারে, আবার একটাও থাকতে পারে, এবং সেটা একটা কয়েল এবং ক্যাপাসিটরের মাধ্যমে সেটা পালস তৈরি করে এবং সেখানে অ্যাম্পিয়ার বৃদ্ধি করে। আর লিনিয়ার রেগুলেটর যেগুলো আছে সিঙ্গেল মসফেট, সেগুলোর মধ্যে তেমন একটা অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় না, নর্মাল অ্যাম্পিয়ার বা কম অ্যাম্পিয়ার প্রয়োজন হয় বিধায় সেখানে আমরা লিনিয়ার রেগুলেটর ইউজ করি। আর পালস উইথ মডুলেশনে আমাদের অ্যাম্পিয়ারটাকে হাই করা প্রয়োজন হয়, যেমন প্রসেসরের জন্য প্রায় 30 থেকে 40 অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। সেই জন্য এখানে 3টা বা 4টা কোরের কোরের জন্য পালস উইথ মডুলেশন বা সুইচিং রেগুলেটর ইউজ করা হয়। আর অন্যান্য জায়গায় যেমন র্যামের এখানে একটা পালস উইথ মডুলেশন ইউজ করা হয়, বা অন্যান্য রেগুলেটরে একটা কয়েল ইউজ করা হয়। বাট আমাদের যেখানে অনেক বেশি অ্যাম্পিয়ারের প্রয়োজন হয় সেইখানে দেখেন 3টা, ধরেন 3 10 30, এইখানে 10, এইখানে 10, এইখানে 10 তৈরি হলো। যদি 40 দরকার হয় তাহলে আরেকটা দিয়ে এখানে আরো 10 অ্যাড করে দিল, তাহলে এই অ্যাম্পিয়ারটা 40 অ্যাম্পিয়ারের মাধ্যমে আমাদের এই প্রসেসটা চলে থাকে। দেন এই প্রসেসরের জন্য
পালস উইথ মডুলেশনের জন্য দরকার হয় হচ্ছে একটা ওটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের পালস উইথ মডুলেশন সেকশন, তো প্রসেসরের সেকশন। তো এখানে 12 ভোল্টের একটা সাপ্লাই থাকে এবং 12 ভোল্টের সাপ্লাইয়ের মাধ্যমে সাপ্লাই, এগুলো হচ্ছে এই পালস উইথ মডুলেশন যে সেকশন আছে হাই মসফেটের ড্রেনে সবাইকে সাপ্লাই দেয় একটা কয়েল, এবং এখানে ক্যাপাসিটরের মাধ্যমে সেটা এখানে সাপ্লাই হয়ে থাকে। এবং এই যে আমাদের পালস উইথ মডুলেশনের যে কোর চিপ, এই কোর চিপ একটা যখন সকল ভোল্টেজ যখন এখানে কমপ্লিট থাকে, তখন এখানে একটা অ্যানাবেল আসে। এই অ্যানাবেল আসার পরে সে কি করে, এখান থেকে এই কোর চিপগুলারে কমান্ড দেয়। কমান্ড দেওয়ার ফলে এখানে পালস উইথ মডুলেশনের মাধ্যমে এখানে আমাদের গ্রাফিক্স কোর এবং সিপিইউ কোর তৈরি হয়। সিপিইউ কোর তৈরি হওয়ার ফলে আমাদের এখানে প্রচুর অ্যাম্পিয়ারের কারণে এই প্রসেসর প্রচুর হিট হয়। হিট হওয়ার ফলে যদি আমাদের প্রপার ভোল্টেজ এবং কারেন্ট সব ঠিক থাকে, দেন আমরা কিন্তু এখানে ডিসপ্লে পেয়ে থাকি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওভারভিউ এই বোর্ডের জন্য, G41 বোর্ডের জন্য। তো আদার্স যে আপগ্রেড বোর্ড আছে সেই বোর্ডের ওভারভিউটা একটু ভিন্ন, সেম টাইপ বাট একটু ভিন্ন। তো আমরা আজকে মোটামুটি এটা আলোচনা করলাম। তো আমাদের পেইড ক্লাসে এর প্রত্যেকটা সেকশন আলাদাভাবে এবং কিভাবে কাজ করে সেই জিনিসগুলা দেওয়া আছে, এবং প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো আমরা দেখাই দিব কিভাবে এই ভোল্টেজ পাওয়ার সেকশন থেকে কনভার্ট হয়ে রেগুলেটরের মাধ্যমে কনভার্ট হয়ে ভিএসবি সেকশনে ভোল্টেজ তৈরি হয়, সেখানে আরএসএম রিসেট তৈরি হয়ে সেটা কিভাবে আমাদের আইসিএসকে দেয় বা এমসিএসকে দেয় বা পিসিএসকে দেয়, সেই জিনিসটা আমরা প্রপারলি দেখাবো। দেন এমসিএস বা আইসিএস কিভাবে পাল্টা আরেকটা সিগন্যাল দেওয়ার মাধ্যমে সাস বি সাস সি বা SLP3 SLPS4 এইগুলা আদান প্রদান করার মাধ্যমে একটা বোর্ড কিভাবে তৈরি হয়, একটা একটা ফুল সিগন্যাল কিভাবে তৈরি হয় এবং পাওয়ার জেনারেট করার জন্য সেটা কিভাবে রেডি হয়। দেন আমরা এখান থেকে পাওয়ার সুইচ প্রেস করলে আমাদের পাওয়ার সুইচের মধ্যে কি ধরনের ঘটনা ঘটে, 3.3 ভোল্ট 0 থেকে 3.3 ভোল্ট আসে, দেন হচ্ছে বা 5 ভোল্ট 0 5 ভোল্ট এই জিনিসটা হয়। তো সেটা আমরা আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।